হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাস করব সেটা আরআরবি এলপি যে এক্সাম হয়ে গিয়েছিল 2024-এ, সেখানে আসা বায়োলজি কোশ্চেনের এটা অ্যাকচুয়ালি পার্ট ওয়ান হবে। অ্যাকচুয়ালি আমি যে সিরিজটা করছি, যেহেতু আমাদের বায়োলজি কমপ্লিট হয়ে গিয়েছে, কেমিস্ট্রিও কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি যে এক্সামগুলোতে যেগুলো 2024-এ বিশেষ করে এক্সামগুলো হয়ে গিয়েছিল, যেমন ধরো আরবি এলপি জেই টেকনিশিয়ান, এখানে তো যেটি সায়েন্সের ওয়েটেজটা বেশি থাকে, তো সেই ওয়াইজ স্টেপ বাই স্টেপ আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছি যে সায়েন্সের কোশ্চেনগুলো, বিশেষ করে যেহেতু আমাদের সাবজেক্ট হয়ে গিয়েছে ফিজিক্স এবং টা শুধু বাকি আছে, যেখানে যেটাকে লাইটের চ্যাপ্টারটা ক্লাস 10-এর আপলোড হবে। আর এছাড়া তো আমাদের ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম এই দুটো হয়ে গিয়েছে। আমরা তো যেহেতু ম্যাক্সিমাম ফিজিক্সের কোশ্চেন্সগুলো এই সমস্ত চ্যাপ্টার থেকে আসে, আমি ওই জন্য আগে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করছি, তার সাথে কিছু কোশ্চেন 10টা করে, যেমন আমি রেগুলারলি বেসিসে যখন পড়ানোর সময় 10টা করে কোশ্চেন দিয়েছিলাম, তার উপরে এই যে ঠিক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, মানে এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষা এসেছিলো, সেগুলো কমপ্লিট করার পর আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন কমপ্লিট করব। ঠিক আছে, তার মানে আমরা 3টে লেয়ারে ফাউন্ডেশন তৈরি করছি, যেখানে আমাদের অ্যাকচুয়ালি টেক্সট ছিল ফাউন্ডেশনে। ঠিক আছে, এবং সেখানে টেক্সট পড়ানোর পর স্টেপ বাই স্টেপ আমরা কোশ্চেন্সগুলো যেগুলো পরীক্ষা এসেছিলো ওই চ্যাপ্টার রিলেটেড, এবং যেগুলো এনসিইআরটি থেকে এসেছিলো সেইগুলোকে আমরা ফলো আপ করার চেষ্টা করছি। আর থার্ড স্টেপে আমরা যাব, যেটা অ্যাকচুয়ালি ফাইনাল, যেটা তোমাদের রেলের এক্সামের আগে, সেটা হবে যে চ্যাপ্টার ধরে ধরে বিভিন্ন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর কোশ্চেন্স। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শুরু করি। লেট স্টার্ট। প্রথমে চলে আসছে প্রথম কোশ্চেনে বলা হচ্ছে সেটা হচ্ছে কি যে বলা হয় হুইচ অফ দ্য ফলোয়িং which element is needed by the thyroid gland to produce the thyroxine hormone। তো থাইরয়েড গ্রন্থি, যেটা তোমরা জানোই, থাইরয়েড গ্রন্থি আমাদের গলায় থাকে যেটা, এবং সেখানে ওই থাইরক্সিন হরমোন উৎপন্ন করে, সেটা কোন উপাদানটা প্রয়োজন হয়? সেটা অ্যাকচুয়ালি সোডিয়াম, আয়োডিন, ক্যালসিয়াম, পটাশিয়াম। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে যে রকমের বলা হয় আয়োডিন। কারণ এই আয়োডিনের উপস্থিতিতে যদি কোনো কারণে যদি এই আয়োডিনের অনুপস্থিতি এই থাইরয়েড গ্রন্থি ক্ষরণ কম হয় বা বেশি হয়, তো সেক্ষেত্রে বিভিন্ন প্রবলেম দেখা যায়। তো সেটা আমরা অ্যাকচুয়ালি ব্যাখ্যার মাধ্যমে দেখবো। এটা কবে এসেছিলো? এটা এসেছিলো আরআরবি যথাক্রমে যে এলপিতে এসেছিলো, এবং আরবি এলপিতে এসেছিলো যথাক্রমে যে 29/11/2024 এসেছিলো। ঠিক আছে, তারপরে স্লাইডে চলে যাই। এই অ্যাকচুয়ালি দেখবো আমরা এটা ব্যাখ্যা দেখবো, যেখানে আমরা দেখবো যে এই হরমোন সম্পর্কিত ব্যাখ্যাটা, সেটা হচ্ছে কি যে সেটা হলো এরকম যে ওই মোটামুটি আমরা খাবারের লবণে দেখতে পাই যে আয়োডিনযুক্ত সমৃদ্ধ লবণ, আয়োডিনযুক্ত খাবারের উপস্থিতি আমাদের কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন তৈরির জন্য আয়োডিনের প্রয়োজন হয়, এবং এটা থাইরক্সিন দেহে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে, যেটা আমাদের বৃদ্ধির ক্ষেত্রে সুষমতা বজায় রাখে। এখন এই আয়োডিনের সেই জন্য থাইরক্সিন হরমোনের জন্য এই আয়োডিন সংশ্লেষের জন্য আয়োডিন অপরিহার্য, এবং আমাদের খাদ্যে যে কোনো যদি কোনো আয়োডিনের অভাব ঘটে, সেক্ষেত্রে গলগণ্ড বা গয়টার রোগ হতে পারে। সেক্ষেত্রে এটা যে ঠিক আছে, একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে আয়োডিনের সমস্যা এবং আয়োডিনের ব্যাপারটা বললাম। যাই হোক, তার পরের স্লাইডে চলে যাই, যেখানে আমরা দেখব পরের স্লাইডে কোশ্চেন কী ছিল। পরের স্লাইডে কোশ্চেন হচ্ছে হুইচ অর্গানাল ইজ ফাউন্ড অনলি ইন প্ল্যান্ট সেল। কোন অর্গানালটা বা কোন অঙ্গাণুটা অ্যাকচুয়ালি পাওয়া যায় শুধুমাত্র উদ্ভিদে? মাইটোকন্ড্রিয়া প্ল্যান্টে পাওয়া যায়, উদ্ভিদে পাওয়া যায়। লাইসোজোম প্ল্যান্টে পাওয়া যায় এবং উদ্ভিদে পাওয়া যায়। যে ঠিক নিউক্লিয়াস দুজনে থাকে। শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট, যেটা অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র পাওয়া যায় উদ্ভিদে, এটা প্ল্যান্টে পাওয়া যায় না। ওকে, তো এটা অ্যাকচুয়ালি আরআরবি এএলপিতে এসেছিলো যথাক্রমে 29/11/2024 এসেছিলো। ঠিক আছে, ভালো কোশ্চেন্স, এটা তো কমন কোশ্চেন্স। তারপরে চলে 3 নম্বর কোশ্চেন। বলা হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট অপশন ফর লিকুইড কানেকটিভ টিস্যু। বলা হয়েছে যে তরল সংযোগী কলা উদাহরণের মধ্যে কোনটা পড়ে? কার্টিলেজ তো হবে না, অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু হবে না, ব্লাড হবে অ্যান্সার, এবং অ্যাডিওলার কানেকটিভ টিস্যু হবে না। তো বলা হয় অ্যাডিওলার মানে শীতলযোগ কলা, অ্যাডিপোজ মানে মেদ কলা, আর কার্টিলেজ মানে তরুণাস্থি। তো এগুলো অ্যাকচুয়ালি যোগ কলার মধ্যে পড়ে, বাট লিকুইড নয়। লিকুইডের মধ্যে একমাত্র হবে কি? ব্লাড। তো সেক্ষেত্রে এটা 29/11/2024 এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো। যাই হোক, তারপর এর পরের স্লাইডে আমরা এর ব্যাখ্যাটা দেখব, যেখানে দেখব রক্ত এক ধরনের তরল যোগ কলা, এবং যেটা অ্যাকচুয়ালি কী করে থাকে, এটা এক ধরনের তরল যোগ করা বলা হয়, এবং এটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার শুরুতে আমরা দেখেছিলাম। এটা মোটামুটি যোগ কলাগুলো শীতলভাবে সজ্জিত থাকে, এবং এদের আন্তঃকোষীয় ধাত্রের যেটি নিহিত থাকে, এই ধাত্র জেলি বা তরল জাতীয় হতে পারে, অথবা এবং ঘন অথবা কঠিন হতে পারে, এবং যোগ
কালার নির্দিষ্ট কাজের সাথে সামঞ্জস্য রেখে এই ধাত্রটা অ্যাকচুয়ালি যাকে বলা হয়, এই ধাত্রটা বিভিন্ন হয়। তার মানে এই যে আন্তঃকোষীয় ধাত্র থাকে, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এটা বিভিন্ন ধরনের হতে পারে, তরল হতে পারে, ঘন হতে পারে এবং কঠিন হতে পারে। যোগ করার নির্দিষ্ট মানে পার্টিকুলার কাজের উপর ভিত্তি করে এগুলোকে ভাগ করা হয়। ঠিক আছে, তার পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন অ্যাকচুয়ালি কী দেখছি আমরা? 4 নম্বর কোশ্চেনে দেখছি যেটা, হুইচ বায়োটিক কম্পোনেন্ট অফ অ্যান ইকোসিস্টেম ইজ প্রেজেন্ট ইন দ্য গ্রেটেস্ট নাম্বার। বলা হচ্ছে যে এর মধ্যে কোনটা, যে কোন বায়োটিক উপাদান, জৈবিক উপাদান অ্যাকচুয়ালি বেশি সংখ্যা উপস্থিত থাকে বাস্তুতন্ত্রে। সেক্ষেত্রে বলে প্রাইমারি কনজিউমার না, সেকেন্ডারি কনজিউমার না, টার্সারি কনজিউমার না, বলা হয় যে প্রডিউসারের সংখ্যা সব থেকে বেশি থাকে, এবং প্রডিউসার অ্যাকচুয়ালি উৎপাদক যেগুলো কাজের সঙ্গে। এবং তো সেক্ষেত্রে আরআরবি এএলপিতে এসেছিল যতক্ষণ 25/11/2024, এবং এটা সেকেন্ড শিফটে এসেছিলো। ঠিক আছে, তারপরে চলে আসছি আমরা পরের কোশ্চেন। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক অফ দ্য স্টিয়াটেড মাসেলস। তো স্টিয়াটেড মাসেলের ক্ষেত্রে কোনটা ব্যাপার, কোনটা কানেক্টেড? অ্যাকচুয়ালি স্টিয়াটেড মাসেল কী হয়ে থাকে? সিলিন্ড্রিক্যাল, ব্রাঞ্চ, মাল্টি নিউক্লিয়েটেড। সিলিন্ড্রিক্যাল মানে ওই যে ঠিক চোঙাকার হয়ে থাকে। স্পিন্ডেল শেফট, স্পিন্ডেল মানে বেমের মতো অনেকটা স্ট্রাকচার হয়। আর আনব্রাঞ্চ এবং মাল্টি নিউক্লিয়েটেড। আর স্পিন্ডেল শেফট, আনব্রাঞ্চ অ্যান্ড ইউনিনিউক্লিয়েটেড। আর সিলিন্ড্রিক্যাল, আনব্রাঞ্চ অ্যান্ড মাল্টি নিউক্লিয়েটেড। অ্যান্সার হবে সিলিন্ড্রিক্যাল, আনব্রাঞ্চ এবং হবে মাল্টি নিউক্লিয়েটেড। এটা এসেছিলো আরআরবি এলপিতে 25/11/2000 মানে 2024 ফার্স্ট শিফটে, যেখানে আমরা এটা ব্যাখ্যা দেখব। প্রথমত, তো পেশিতে সংকোচনশীলতার জন্য এক ধরনের প্রোটিন দায়ী, যাকে বলা হয় যে অ্যাক্টিন মায়োসিন। এখন এই যে ঠিক প্রোটিনটা সংকুচিত এবং শিথিল হয়ে পেশিগুলোকে সংকুচিত হতে সাহায্য করে, এদের বলা ঐচ্ছিক পেশি। এখন এই সব পেশিগুলো বেশিরভাগ ক্ষেত্রে অস্থির সঙ্গে যুক্ত থাকে এবং এরা যে ঠিক নড়াচড়ায় সাহায্য করে থাকে। তো এই পেশিগুলো, এই যেগুলোকে ঐচ্ছিক পেশিকেই বলা হয় যে স্টিয়াটেড মাসেলস বলা। এগুলোকে মোটামুটি রঞ্জিতকরণ যদি করা হয়, সেক্ষেত্রে দেখবো পর্যায়ক্রমে গাঢ় এবং হালকা রঙে রঞ্জিত হয়। ঠিক আছে, এই 1 নম্বরটা হলো স্টিয়াটেড মাসেল এক্সাম্পল। এখানে অ্যাকচুয়ালি এদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি, এদেরকে সড়ক পেশিও বলা হয়। এগুলো অ্যাকচুয়ালি কী হয়, এই কলার কোষগুলো মোটামুটি দীর্ঘ হয়, নলাকার হয়, এবং এটা শাখা প্রশাখাবিহীন হয় এবং মাল্টি নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, তো এটা হলো সড়ক পেশি এবং এক্সাম্পল। আবার অরেক পেশির ক্ষেত্রেও এরা অনৈচ্ছিকভাবে কন্ট্রোল করতে পারে, সেটা অরেক পেশির ক্ষেত্রে বলা হয়, যেন যাকে বলা হয় অনৈচ্ছিক পেশি বলা হয়, যেটা আমাদের অ্যাকচুয়ালি কন্ট্রোলের উপর ডিপেন্ডেবল নয়। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে চলে আসছে, বলা হয় ক্রেনিয়াল নার্ভ অ্যারাইজিং ফ্রম দ্য ব্রেন অ্যান্ড দ্য স্পাইনাল কর্ড। যেটা ক্রেনিয়াল নার্ভ হয় আমাদের, সেটা অ্যাকচুয়ালি ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এবং এটা অ্যারাইজিং ফ্রম দ্য স্পাইনাল কর্ড যে ঠিক টুগেদার কনস্টিটিউট দা, তাহলে মস্তিষ্ক থেকে উদ্ভূত ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল কর্ড থেকে উদ্ভূত স্পাইনাল নার্ভ। মস্তিষ্ক থেকে যেটা অ্যাকচুয়ালি উৎপন্ন হয়, যেটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ, আর স্পাইনাল নার্ভ উৎপন্ন হয় যেটা স্পাইনাল কর্ড থেকে। তারা একত্রে কী গঠন করে? একত্রে ত্বরণ করে পেরিফেরাল বা প্রান্তীয় নার্ভাস সিস্টেম তৈরি করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা এসছে কোথায়? আরআরবি 25 এলপিতে এসছে 25/11/2024 ফার্স্ট শিফটে এসছে। যাই হোক, তারপরে স্লাইডে বলা হচ্ছে, যেমন ব্যাখ্যাটা হলো অনেকটা এরকম, যেখানে বলা হচ্ছে যে, তো কোথায় গেল? হ্যাঁ, যে মস্তিষ্ক থেকে উৎপন্ন করোটি স্নায়ু, যাকে বলা হয় ক্রেনিয়াল নার্ভ, এবং শুষ্ণকাণ্ড থেকে উৎপন্ন শুষ্ণ স্নায়ু সমন্বিত হয়ে প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠন করে। প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং দেহের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়তা করে থাকে। তাই মস্তিষ্ক আমাদের চিন্তা এবং করতে সাহায্য করে এবং চিন্তার ধরন অনুযায়ী কাজ করে, যেমনটা অ্যাকচুয়ালি হয়ে থাকে। ঠিক আছে, তাই এইখান থেকে মোটামুটি আমরা ওই তো আগে চ্যাপ্টারে আমরা পড়েছিলাম মস্তিষ্ক 3 ভাগ করা হয়, তার মানে এখান থেকে ব্যাখ্যাটা হলো এইটা। ঠিক আছে, তারপরে স্লাইডে চলে যাই। বলা হচ্ছে যে এভরি ট্রেড ইজ অ্যান অর্গানিজম ইজ ইনফ্লুয়েসড বাই হুইচ অফ দ্য ফলোয়িং। তো প্রত্যেকটা ট্রেড মানে বৈশিষ্ট্য যাদের যে ঠিক দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকে, যাকে বলা হয় অ্যালিল। এই অ্যালিলগুলো কন্ট্রোল হয় কি বলতে পারছে যে এরা ইনফ্লুয়েন্সটা কার দ্বারা? বোথ ম্যাটার্নাল অ্যান্ড প্যাটার্নাল ডিএনএ। মাতৃ এবং মায়ের দেহ থেকে আসা ডিএনএ এবং বাবার দেহ থেকে আসা ডিএনএ দ্বারা এরা মোটামুটি কন্ট্রোল হয়ে থাকে। এটা 25/11/2024 এসছে থার্ড শিফটে। যাই হোক, তারপরের স্লাইডে চলে আসছি। বলা হুইচ অফ দ্য এলিমেন্ট অফ জাইলেম। জাইলেমের কোন এলিমেন্টটা বলতে পারছে ফ্রম ইন্টারকানেক্টেড ওয়াটার কন্ডাক্টিভ চ্যানেল। জাইলেম কলার কোন উপাদানটা আন্তঃসংযুক্ত জল পরিবাহী চ্যানেল তৈরি করে থাকে? তার মধ্যে বলা হচ্ছে কি ভেসেলস অ্যান্ড জাইলেম ফাইবার না, ট্রাকিড অ্যান্ড জাইলেম ফাইবার না, অনলি ভেসেলস না। অ্যান্সার হবে যেরকম ভেসেলস অ্যান্ড ট্রাকিডস। এটা অ্যাকচুয়ালি 26/11/2024 এসেছিলো, থার্ড শিফটে এসেছিলো। এটা ব্যাখ্যা আমরা দেখবো যখন এটা আমরা পড়েছিলাম, খুবই ইন ডেপথে পড়েছিলাম। কোশ্চেনটা এরকম ছিল যে এই যে ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়াচ্ছে যে জাইলেম মোটামুটি জাইলেমটা কী নিয়ে গঠিত? জাইলেম মোটামুটি জাইলেম কলা
জাইলেম কী নিয়ে তৈরি? জাইলেম কলা নিয়ে তৈরি, ট্রাকিড নিয়ে তৈরি এবং জাইলেম বাহিকা, জাইলেম কলা, জাইলেম ট্রাকিড, জাইলেম বাহিকা এবং জাইলেম প্যান ক্যামেনে গঠিত, ঠিক আছে। এর মধ্যে জাইলেম তন্তু নিয়ে তৈরি। এখন এই চারটে নিয়ে তৈরি, ঠিক আছে। এর মধ্যে জাইলেম এবং ট্রাকিড এবং জাইলেম বাহিকা এরা পুরু কোষ বিশিষ্ট হয় এবং এরা পরিণতির সাথে সাথে বেশিরভাগটা মৃত কোষে, যে ঠিক এরা বেশিরভাগটাই অ্যাকচুয়ালি মৃত কোষে পরিণত হয়। এবং ট্রাকিড এবং জাইলেম বাহিকা, এই যে ট্রাকিড এবং জাইলেম বাহিকার কেসটা আসছে, এরাই একমাত্র জল এবং খনিজ লবণটাকে ঊর্ধ্বমুখে ক্যারি করে। এখানে ট্রাকিড হচ্ছে এইটার রন্ধ্রযুক্ত হয় এবং জাইলেম বাহিকা এরাই অ্যাকচুয়ালি জলটাকে ঊর্ধ্বমুখে পরিবহন করে। আর প্যানক্যামা কলা খাদ্য সঞ্চয় সাহায্য করে। প্যানক্যামাটা একমাত্র সজীব কলা, বাদবাকি সবাই মৃত হয়ে থাকে। জাইলেম তন্তু মোটামুটি উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদানে সাহায্য করে থাকে, ঠিক আছে। এই হলো ব্যাপার। এই জাইলেম তন্তু কিন্তু যে ঠিক মৃত হতে পারে, বাদবাকি সবকটা মোটো সজীব হয়ে থাকে। তাহলে ট্রাকিড এবং জাইলেম বাহিকা এরাই কিন্তু জল এবং খাদ্য লবণ পরিবহনে সাহায্য করে থাকে। যেমন এই যে কোশ্চেনটা আমরা আগেরটা দেখলাম, যেটা আমরা এখান থেকে দেখলাম। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে পরের কোশ্চেনটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম: হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশন রেসপন্সিবল ফর দ্য সার্ভাইভাল অফ দ্য স্পিসিস ওভার টাইম? নিম্নলিখিত কোন ক্রিয়াটা সময়ের সাথে সাথে জীবন্ত প্রজাতি টিকে থাকার জন্য দায়ী? সেটা হলো কনজারভেশন, রিপ্রোডাকশন, স্ট্রাগলারে ভ্যারিয়েশন বলা হয় ভ্যারিয়েশন। ভ্যারিয়েশনের ক্ষেত্রে কী হচ্ছে? ভ্যারিয়েশন মোটামুটি এটা কী করে থাকে? এটা 28/11/2024 এসছে মোটামুটি। এর কোশ্চেনের এটা কি ভ্যারিয়েশন মানে পরিবর্তন। এটা যদিও আমাদের ওই বিবর্তন এভলিউশনের মধ্যে রয়েছে। যাই হোক, এটা ওই হেরিডিটি চ্যাপ্টার মানে পরের সেকশনটা। তারপরে চলে যাচ্ছি 10 নম্বর। বলা হচ্ছে হুইচ ইজ নট ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য এপিথেলিয়াল টিস্যু? এপিথেলিয়াল টিস্যু বা যেটাকে বলা হয় আবরণী কলার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না কোনটা? এদের মধ্যে কোনো ইন্টারস্পেলুলার স্পেস নেই, এটা ঠিক আছে। কভার মোস্ট অর্গান অ্যান্ড ক্যাভিটি উইথ দ্য বডি, ঠিক আছে। আর টাইটলি প্যাকড, ঠিক আছে। সেপারেটেড ফ্রম দ্য আন্ডারলাইং টিস্যু অ্যান্ড সেলুলার নন ফাইব্রাস বেসমেন্ট অফ দ্য মেমব্রেন, এটা একদমই হবে না। এটা 29/11/2024 এসছে। এটা ব্যাখ্যা আমি যাব ডাইরেক্ট। প্রথমত দেখাবো, প্রথমে যেটা বলা হচ্ছে যে আবরণীকলা অ্যাকচুয়ালি কাজগুলো কী করে থাকে। আবরণীকলা বা যাকে বলা এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু মোটামুটি আমাদের আচ্ছাদন এবং সুরক্ষা প্রদানকারী হিসেবে কাজ করে। এই কলা অভ্যন্তরীণ অঙ্গ এবং অঙ্গতন্ত্রকে আবৃত করে রাখে, একদম টু দ্য পয়েন্ট। এই কলাই আন্তর্যন্ত্রগুলোকে একটা অপরটা থেকে আলাদা রাখতে সাহায্য করে, ঠিক আছে। আমাদের ত্বক, মুখগহ্বর, রক্তবাহের আন্তঃআবরণী, ফুসফুসের বায়ুথলি এবং বৃক্কনালিকা এই আবরণী কলা দ্বারাই গঠিত হয়ে থাকে। তার মানে আমরা মোস্ট অফ অল অ্যান্সার পেয়ে গেলাম। আবরণী কলার কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয়, এটাও পেয়ে গেলাম, এবং অবিচ্ছিন্নভাবে থাকে। এবং এই কলার মধ্যে সামান্য পরিমাণে সিমেন্টিং ম্যাটেরিয়াল থাকে, যাকে বলা হয় যে সংযোজক পদার্থ। এর আন্তঃকোষীয় স্থান প্রায় নেই বললেই চলে, সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। স্বভাবতই কোনো কিছুকে কোষের মধ্যে ঢুকতে হলে বা বেরোতে হলে এই বস্তুটিকে আবরণী কলা অন্তত একটা স্তর অতিক্রম করতে হবে। ফলস্বরূপ আবরণী কলা কী হয়ে থাকে? কোষের বিভিন্ন অংশে বিভিন্ন পদার্থের আদান প্রদানে সাহায্য করে থাকে। সব আবরণী কলাই মোটামুটি তন্তুময় বহিঃকোষীয় আবরণ মানে ভিত্তিপর্দা দিয়ে নিচের কোষস্তর থেকে পৃথক থাকে। বিভিন্ন প্রকার আবরণী কলার ভিন্ন ভিন্ন গঠন এদের সুনির্দিষ্ট কাজের সাথে যুক্ত হয়। যেমন হচ্ছে রক্তবাহ এবং ফুসফুসের যে আবরণী কলা থাকে সেটা এক ধরনের সরল চ্যাপ্টাকৃতি প্রকৃতির হয়ে থাকে, যেটা এক ধরনের প্রবেদক ভেদ্য পদ্ধতিরূপে কাজ করে, এবং তাই আবরণী কলাকে স্কোয়ামাস এপিথেলিয়াম। এবার আবরণী কলার যে ভাগগুলো আমি যখন পড়িছিলাম সেটা মোটামুটি কোশ্চেনের পার্সপেক্টিভে আমি ব্যাপারটাকে ব্যাখ্যা দিলাম, ঠিক আছে, যে এটা কোথা থেকে এসছে। তারপরে চলে আসছি পরের কোশ্চেন, পরের স্লাইড। বলা হচ্ছে যে পরের স্লাইডে সেটা কি, পরের স্লাইডে এসছে যেরকম যে হুইচ অফ দ্য ফলোইং কন্ট্রোল দ্য ব্লাডার প্রেশার? ব্লাডার প্রেশার কন্ট্রোল করে থাকে মানে যেটাকে বলা হয় মূত্রথলি। আমাদের মূত্রথলি যেটা থাকে ইউরিনারি ব্লাডার, মূত্রথলি ব্লাডার প্রেশার কন্ট্রোল করে থাকে নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এক ধরনের বিশেষ নার্ভাস সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল হয়। এটা এলবিতে এসছে 27/11/2024 থার্ড শিফটে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। বলা হচ্ছে সেল অফ মেরিস্টেমেটিক টিস্যু আর ভেরি অ্যাক্টিভেটেড বাট দি ল্যাক অফ। যেগুলো অ্যাকচুয়ালি ভাজক কলা হয়, আমাদের ভাজক কলাগুলো খুবই সক্রিয় হয়, কিন্তু এদের মধ্যে কিসের অভাব থাকে? এদের অ্যাকচুয়ালি ডেন্স সাইটোপ্লাজম থাকে, ঠিক আছে। এদের মধ্যে ভ্যাকুয়ালস থাকে না, এদের মধ্যে থিন টিস্যু থাকে, এদের মধ্যে প্রমিনেন্ট সেল নিউক্লিয়াই থাকে, বাট এদের মধ্যে অ্যাকচুয়ালি ভ্যাকুয়ালস থাকে না, সেই জন্য ওরা খুব অ্যাক্টিভ হয়। 27/11/2024 এসেছিল। এটা ওই টিস্যুর ভাজক কলার ওই সেকশনে আছে, এটা আমি আর স্লাইড দিইনি, অ্যাড করিনি। যাই হোক, তারপরে চলে আসছে যে দ্য ফলোয়িং সাবস্টেন্সেস আর স্টোর্ড ইন দ্য ভ্যাকুয়ালস অফ দ্য প্ল্যান্ট এক্সেপ্ট। তাহলে উদ্ভিদ কোষে ভ্যাকুয়ালে পদার্থগুলো সংরক্ষিত থাকে, সেটা কি? সেটা হচ্ছে সুগার, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড এবং বলা হয় মিনারেল সল থাকে না, বাট বাকি সব কটা থাকে, ঠিক আছে। এবং এটার ব্যাখ্যা আমরা যাবো 27/11/2024 মোটামুটি এটা ব্যাখ্যা যাবো, যেখানে বলা হচ্ছে যে উদ্ভিদের যে ভ্যাকুয়ালসগুলো হয়, উদ্ভিদের মোটামুটি এই ভ্যাকুয়ালসে কী কী থাকে। তো উদ্ভিদের এই ভ্যাকুয়ালসে কী কী থাকে?
উদ্ভিদের এই ভ্যাকুয়ালসে মোটামুটি যেগুলো থাকে সেটা হলো যে ভ্যাকুয়াল মোটামুটি কঠিন তরল বস্তু সঞ্চয়কারী পদার্থ হিসেবে কাজ করে। প্রাণী কোষে ভ্যাকুয়ালের সঙ্গে আকার ছোট হয়, অপরদিকে উদ্ভিদ কোষে ভ্যাকুয়ালগুলো বড় আকারের হয়ে থাকে। ঠিক আছে, কিছু কিছু উদ্ভিদে মোটামুটি কেন্দ্রীয় ভ্যাকুয়াল কোষের আয়তনে 50 থেকে 90% পর্যন্ত স্থান দখল করে থাকে। উদ্ভিদ কোষে ভ্যাকুয়ালগুলো কোষরস যাকে বলা দ্বারা পূর্ণ থাকে এবং এই কোষকে রসস্ফীতি করে এবং দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদ কোষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এমন অসংখ্য বস্তু ভ্যাকুয়ালে সঞ্চিত থাকে। ওকে, আর এগুলোর মধ্যে রয়েছে কী কী থাকে? অ্যামাইনো অ্যাসিড থাকে, শর্করা থাকে, বিভিন্ন জৈব অম্ল থাকে, কিছু প্রোটিন থাকে, বাট লবণ কিন্তু থাকে না। অ্যামিবার মতো এককোষী জীব গৃহীত হলে তাদের খাদ্য গহ্বরে থাকে। এককোষী জীবে গৃহীত খাদ্য তাদের খাদ্য গহ্বরে থাকে অ্যামিবার ক্ষেত্রে। কিছু কিছু এককোষী জীবে মানে বিশেষ ধরনের ভ্যাকুয়াল থাকে যা অতিরিক্ত জল এবং বর্জ্য পদার্থ অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে প্রাণীকোষে অ্যাকচুয়ালি সংখ্যাটা খুবই কম। ইন অ্যানিম্যাল সেলে ভ্যাকুয়াল অ্যাকচুয়ালি লেস দ্যান থাকে, এটা অ্যাকচুয়ালি প্ল্যান্ট সেলে বেশি থাকে। ওকে, তারপরের স্লাইডে চলে যাই, যেখানে যাব আমরা, বলা হয় 14 দাগে কি বলা হচ্ছে যে হোয়ার ডাজ দ্য ফলোয়িং রিয়াকশন টেক্স প্লেস ইন এ সেল। একটা কোষে কোথায় রিয়াকশন সম্পন্ন হয়? দ্য ব্রেকডাউন অফ দ্য গ্লুকোজ এ 6 কার্বন মলিকুল ইনটু 3 কার্বন মলিকুল। একটা কোষে নির্মিত বিপাকটা কোথায় ঘটে? যেখানে বলা হয় C6H12O6 যেটা বিভাজিত হয়ে যতক্ষণে যে 3 কার্বনযুক্ত অণুতে পরিণত হয়, সেটা অ্যাকচুয়ালি কোথায় হয়? সাইটোপ্লাজমে। যাবতীয় রিয়াকশন হয় সাইটোপ্লাজম। এখন এটা আমরা ব্যাখ্যা দেখব, এটা আমাদের যে ঠিক রেসপিরেশন চ্যাপ্টারে আমরা পড়িয়েছিলাম। চলে আসছে এখানে, বলা হচ্ছে কি যে উদ্ভিদ সাইটোপ্লাজম মোটামুটি যখন আমাদের কোষ যে ঠিক গ্লুকোজটা সাইটোপ্লাজমে ভাঙে এবং এটা ভেঙে মোটামুটি পাইরুভেট উৎপন্ন করে, 3 কার্বনযুক্ত মৌল এবং শক্তি উৎপন্ন করে। এই পাইরুভেটটা আবার অক্সিজেনের অনুপস্থিতিতে ভেঙে গিয়ে ইথানল এবং অক্সিজেনের অনুপস্থিতিতে এটা অ্যাকচুয়ালি ইস্টে ভেঙে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন করে। আর অক্সিজেনের অভাব এটা মোটামুটি আমাদের পেশিকোষে ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি উৎপন্ন করতে পারে। আর অক্সিজেনের উপস্থিতি এটা কী করে? মাইটোকন্ড্রিয়াতে কাজ করে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে এবং শক্তি উৎপন্ন করে। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে দেখবো যেখানে বলা হচ্ছে ফ্রুটস অ্যান্ড সিডস হ্যাভ এ হাই কনসেন্ট্রেশন অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট ইন হরমোন। তাহলে উদ্ভিদের খাদ্য এবং এই মানে ফল এবং বীজেতে কোন ধরনের হরমোনের আধিক্য সব থেকে বেশি থাকে? অক্সিন জিব্রেলিন অ্যাকচুয়ালি উদ্ভিদের কাণ্ডে থাকে, অ্যাবসিসিক অ্যাসিডও তাই। একমাত্র সাইটোকানিন উদ্ভিদের ফলে এবং কোথায় থাকে? বীজে থাকে। ওকে, এটা এসেছিল কবে? 25/11/2024 থার্ড শিফট টেস্ট ছিল। এই ব্যাখ্যা আমরা দেখব। প্রথমত বলা হচ্ছে এই যে যেখানে আমরা দেখছি উদ্ভিদ হরমোনগুলো মোটামুটি ব্যাখ্যা যদি যাই, এই যে উদ্ভিদ হরমোনগুলো মোটামুটি একটা উদাহরণ হলো জিব্বারেলিন, যেটা অক্সিজেনের মধ্যেই কাণ্ডে বৃদ্ধির সাহায্য করে। সাইটোকাইনিন কোষ বিভাজনকে ত্বরান্বিত করে এবং কোষের স্বাভাবিক যে ফল এবং বীজের কোষে দ্রুত বিভাজন ঘটিয়ে সাইটোকাইনিনের ঘনত্বটা এতটা বেশি থাকে যে এগুলো উদ্ভিদের হরমোন, যেগুলো উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে সাহায্য করে। কিন্তু উদ্ভিদের বৃদ্ধিকে থামানোর জন্য এক ধরনের হরমোন থাকে, যেটা অ্যাকচুয়ালি থাকে কি? অ্যাবসিসিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধিকে বাধা দেয়, যেটা উদ্ভিদের বৃদ্ধিকে বাধা দেয় এবং উদ্ভিদের পাতা নুয়ে পড়া বা উদ্ভিদের ওই মানে অ্যাকচুয়ালি মানে বাধা দিতে সাহায্য করে, সেটা অ্যাবসিসিক অ্যাসিড। বাদবাকি সাইটোকাইনিনটা হচ্ছে উদ্ভিদের ফল এবং বীজের মধ্যে থাকে, যেটা উদ্ভিদের যেটি দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে ফল এবং বীজের। যাই হোক, তারপরে স্লাইডে চলে যায়, যেখানে বলা হচ্ছে যে 16 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ অসমোসিস এক্সাম্পল নয় কোনটা? অসমোসিসের বাংলা কি হয়? অসমোসিসের বাংলা যেরকম হয় অভিশ্রবণ উদাহরণ নয় কোনটা? অভিশ্রবণ পদ্ধতিতে বলতে পারছে যে অ্যাবজর্পশন বাই দ্য ওয়াটার বাই দ্য প্ল্যান্ট রুটস। এটা ঠিক আছে। মোস্ট অফ অল অ্যাবজর্পশন মানে অসমোসিস পদ্ধতিতে কী হয়? ওয়াটার অ্যান্ড মিনারেলস এই দুটোই অ্যাকচুয়ালি উদ্ভিদ মূলের মাধ্যমে সংগ্রহ করে। তো মুভমেন্ট অফ দ্য অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কখনো হবে না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি ব্যাপনের মাধ্যমে হয়, ব্যাপন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয় এটা। তারপরে চলে আসছে সোয়েলিং অফ দ্য রেজিন অফ দ্য সোকড ইন দ্য ওয়াটার। ওই উদ্ভিদের যে রেজিনগুলো থাকে মানে আঠা বা যা গাম জাতীয়, সেগুলো জল শোক করতে সাহায্য করে। গেইনিং অফ দ্য ওয়াটার বা ইউনিসেলুলার ফ্রেশ ওয়াটার অর্গানিজম। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এককোষ উদ্ভিদের ক্ষেত্রে জল সংগ্রহণে সাহায্য করে অসমোসিস পদ্ধতির মাধ্যমে। আর এইটা অ্যাকচুয়ালি বলা হয় ডিফিউশন, ব্যাপনের মাধ্যমে যাবতীয় অক্সিজেনের ক্যারি আপ ডাউন হয়, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বা যে কোনো গ্যাসীয় পদার্থ গ্যাসিয়াস এলিমেন্টের মুভমেন্টে সাহায্য করে কে? ডিফিউশন।
এটা আমরা ব্যাখ্যা দেখব। প্রথমে চলে আসছি যেখানে বলা হচ্ছে এই যে অভিস্রবণ হলো এক ধরনের প্রবেদক পর্দা যেখানে উচ্চ ঘনত্ববিষ্ট জল মোটামুটি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যায়, এবং এখানে এক ধরনের যেটি ওই প্রবেদক পর্দার ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে। আর ওই এর ব্যাপারটা হলো যে এখানে ওই প্রবেদক পর্দার উপস্থিতি থাকে, সেই কারণে মোটামুটি এটা জল উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে যায়। চিনি জলীয় দ্রবণ বা এবারে ওই যে যেটি বৈশারক এবারে যে যেটাকে বলা হয় যে লৌসারক দ্রবণ, মানে হাইপোটোনিক, হাইপারটোনিক এবং আইসোটোনিক, এগুলোর ব্যাখ্যা আমি দিয়েছিলাম। এগুলোর ব্যাখ্যা এখন আর দেবো না, এটা তোমরা ভিডিও দেখে দেখবে। যাই হোক, এটা হাইপারটোনিক, এটা হাইপোটোনিক, ঠিক আছে। তারপরে চলে আসছি এই যেমন ওই এখানে ওই একটা ব্যাখ্যা দিয়েছে, যেমন যেটা এককোষী স্বাদু জলে বসবাস করে এককোষী জীব এবং বেশিরভাগ উদ্ভিদ যারা কোষে অভিসরণ প্রক্রিয়া জল শোষণ করে এবং উদ্ভিদের মূল দ্বারা জল শোষণ ও অভিসরণ সাহায্য করে থাকে। অতএব একটা কোষের জীবদ্দশা জল এবং গ্যাসীয় পদার্থ যেমন যেটি গুরুত্বপূর্ণ, তেমনই তার চারপাশে জল ক্যারি করতে, মানে জল শোষণ করতে অভিশ্রবণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটার ব্যাখ্যা হয়ে গেল প্রপার। তারপরে স্লাইডে চলে যায় যেখানে বলা হচ্ছে 17 নম্বর স্লাইডে হচ্ছে কি ইন অর্গানিজম সাচ অ্যাজ অ্যামিবার ক্ষেত্রে কী হয়, স্প্লিটিং অফ দ্য টু সেলস ডিউরিং দ্য ডিভিশন ক্যান টেক প্লেস। অ্যামিবার মতো জীব দেখে বিভাজনের সময় দুটো কোষে বিভাজন ঘটে কোথায়, বলা হয় যে কোনো একটা তলে ঘটে থাকে, সেটা এনি প্লেন ঘটে থাকে। এটা নিয়ে আমরা ওই যখন ঠিক যেই কোশ্চেন আলোচনা করছিলাম, বারবার এই কোশ্চেনগুলো এসছে। অ্যাকচুয়ালি যেই পরীক্ষাতে ওই যে কোশ্চেনগুলো ম্যাক্সিমাম ক্লাস 10-এর 2-3টে চ্যাপ্টারের উপর থেকে বেশি এসছে। আমি ক্লাস 9-এর কোশ্চেনের ক্লাস 9-এর চ্যাপ্টারের উপর থেকে খুব বেশি পাইনি বলে ওটাকে ওই 50, অ্যাকচুয়ালি ওটা 70টার মতো কোশ্চেন এসেছিলো, তো আমি ওটা ওই 50টা কোশ্চেন মোটামুটি যে দুটো লাস্ট যে দুটো চ্যাপ্টার আমাদের রিপ্রোডাকশন এবং হেরিডিটি, ওর উপর থেকে ম্যাক্সিমামটা করানোর চেষ্টা করেছি যাতে জিনিসগুলো কভার হয়ে যায় এবং ওর বাইরে কিছু কোশ্চেন আসবে না, ঠিক আছে। এতটা কনফিডেন্স নিয়ে আমি ব্যাপারটাকে বলতে পারছি। যাই হোক, তো এখানে অ্যামিবার ক্ষেত্রে কি ব্যাখ্যাটা যেমন ওই যেটা আমরা আগে পড়িয়েছিলাম, এরকম টাইপের একটা কোশ্চেন ওখানেও ছিল। তো অ্যামিবার ক্ষেত্রে কী হয়, অ্যামিবার মোটামুটি তো এককোষী জীব দেওয়ার ক্ষেত্রে হয়ে থাকে। অ্যামিবার মতো জীবে একটা কোষ যেটি বিভাজিত হয় যে কোনো তলে এনি প্লেনে ঘটতে পারে অ্যামিবার ক্ষেত্রে। আর এখানে বাইনারি ফিশন কার করতে ঘটে, লিজম্যানিয়ার একটা নির্দিষ্ট প্রান্তে ঘটে, একটা চাবুকের নয়, এটা নির্দিষ্ট ঘটনা হয়, এটা অ্যাকচুয়ালি দ্বিবিভাজন সম্পন্ন হয়। আর ম্যালেরিয়ার পরজীবীর ক্ষেত্রে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে সম্পন্ন হয়। যাই হোক, তারপরে স্লাইডে 18 নম্বরে বলা হচ্ছে যে 18 নম্বরে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং মলিকুল 18 নম্বরে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং মলিকুল অ্যাক্ট অ্যাজ অ্যান ইনফরমেশন সোর্স ফর মেকিং প্রোটিন। তো কোন অণুটা প্রোটিন তৈরির জন্য তথ্যের উৎস হিসেবে কাজ করে, সেক্ষেত্রে কার্বোহাইড্রেট, রাইবোনিউক্লিক অ্যাসিড, ফসফোলিপিডস না ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, যে ঠিক নিউক্লিক অ্যাসিড যাকে বলা হয় ডিএনএ অ্যাকচুয়ালি এখানে কাজ করে থাকে মেসেঞ্জার আরএনএ থেকে মোটামুটি তথ্য ক্যারি করে নিয়ে আসে। আরআরবি এএলপিতে এসেছিলো 27/11/24 ফার্স্ট শিফটে এসেছিলো। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই, বলা হয় ভ্যারিয়েগেটেড লিভস ফাউন্ড আর হুইচ অফ দ্য ফলোয়িং অফ দ্য প্ল্যান্টস, নিচের কোন ক্ষেত্রে উদ্ভিদের রঙিন পাতা পাওয়া যায়, ব্যানানা, নিম, ক্রোটন আর রোজ। বলা হয় ক্রোটন এক্ষেত্রে মানে যে ঠিক রঙিন জাতীয় পাতা দেখা যায়, মানে মাল্টিপল কালার যুক্ত হয়, যেমন হচ্ছে কি ধরো এই জাতীয় পাতা, একে বলা হয় ক্রোটন। বলতে হবে যে টবে লাগানো যে উদ্ভিদগুলো হয় যেমন পানি প্ল্যান্ট, ক্রোটন, এরা মোটামুটি অন্ধকার ঘরেও এরা ওই রাখা যায়, এদের দেহে সমস্ত স্বেচ্ছা সঞ্চিত মানে ব্যবহৃত হয়। এরাও এখন উদ্ভিদ থেকে 6 ঘন্টা সূর্য লোকে রেখে এটার পরীক্ষা দেওয়া আছে। মোটামুটি এই ক্রোটনের ব্যাখ্যাটাই দিয়েছে। ক্রোটন উদ্ভিদের পাতাটা মোটামুটি নানা রঙের রঞ্জিত হয় পাতা, ঠিক আছে। ইভেন পানি প্ল্যান্টের ক্ষেত্রে, পানি প্ল্যান্ট অতটা হয় না, বাট যেটি ক্রোটনটা হয়ে থাকে। যাই হোক, তারপরে চলে আসছে পরের স্লাইডে, বলা 20 দাগের কোশ্চেনে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং what percentage of solar energy is captured by the green plants in terrestrial ecosystem, মানে স্থলজ বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদে কত শতাংশ সৌরশক্তি ধারণ করে থাকে, সেটা অনলি 1% ক্যারি করে থাকে। এটা অ্যাকচুয়ালি 27/11/2024 মোটামুটি সেকেন্ড শিফটে এসেছিলো। যাই হোক, একদম পাতি কোশ্চেন এবং এই টাইপের কোশ্চেনগুলি আসে, ঠিক আছে। তারপরে চলে আসছি 22-এরটা, বলা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট কমন সিম্পল পার্মানেন্ট টিস্যু। মোটামুটি পার্মানেন্ট টিস্যুকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হলো যে মানে এর ব্যাখ্যাটাকে যদি আমরা এরমভাবে করি, প্যানকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা
এরকম রয়েছে। এবং এর মধ্যে সবথেকে স্থায়ী হলো কে, মানে সাধারণ হলো কে, প্যানক্যামা কলা। এটা 29/11/2024 এসেছিলো। এটার ব্যাখ্যা যদি আমরা এরমভাবে দিতে থাকি যে মোটামুটি স্থায়ী কলাকে আমরা ভাগ করি, স্থায়ী কলা মোটামুটি ওই উদ্ভিদের অধিকাংশ প্যানক্যামা কলা নিয়ে গঠিত। ওই উদ্ভিদের সাধারণত ম্যাক্সিমামটাই প্যানকাইমা কলা দ্বারা গঠিত। এই কলা কোষপ্রাচীর তুলনামূলক কম বিস্তৃত, পাতলা কোষ বিশিষ্ট হয়, সজীব কোষের সমন্বয়ে গঠিত হয়। সাধারণত কোষগুলো শীতলভাবে সজ্জিত থাকে, কোষগুলো মাঝে মাঝে বড় বড় ফাঁক সৃষ্টি হয়। এই ফাঁকা স্থানগুলো আন্তঃকোষান্তরন্ধ্র বা কোষান্তরন্ধ্র বলা হয়, তার মানে যেটা প্যানকাইমা থাকে। আর এইসব কলা খাদ্য সঞ্চয় ম্যাক্সিমাম সাহায্য করে থাকে। কিছু কিছু প্যানকাইমা কলা ক্লোরোফিল যুক্ত হওয়ার জন্য এরা সালোক সংশ্লেষে সাহায্য করে থাকে, এবং এদেরকে বলা হয় ক্লোরেনকাইমা। প্যানকাইমার আবার ভাগের মধ্যে পড়ছে ক্লোরেনকাইমা। আর গহ্বরযুক্ত হয় তাদের বলা হয় যে তাদের বলা হয় এইরেনকাইমা। এটা প্যানকাইমার যে ঠিক দুটো ভাগ। আবার কোলেনকাইমা, তাহলে প্যারেনকাইমা দুটো ভাগ, প্যারেনকাইমা দুটো ভাগ, একটা হলো এইরেনকাইমা, একটা হলো এইরেনকাইমা, এইরেনকাইমা, আর একটা হলো বলা হয় ক্লোরেন, যেটা অ্যাকচুয়ালি ক্লোরোফিল যুক্ত। এটা কার ভাগ? প্যারেনকাইমা। ওকে, যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে 22-এর দাগেরটা। 22-এর দাগেরটা বলা হচ্ছে কি যে হুইচ পার্ট অফ দ্য নিউরন রেসপন্সিবল ফর দ্য অ্যাকর্ডিং দ্য ইনফরমেশন। সবসময় জানবে ডেনড্রাইটিক টিপ, ডেনড্রাইটের আকার ছোট হয়, ব্রাঞ্চ যুক্ত হয়ে থাকে, ব্রাঞ্চড অ্যান্ড স্মলার। এরা কি করে থাকে? এরা অ্যাকচুয়ালি ডেনড্রাইটিক টিপ কী করে? ইনফরমেশন গ্যাদার করতে সাহায্য করে। 26/11/24 ফার্স্ট শিফট টেস্ট ছিল। পরের স্লাইডে চলে যাই, যেখানে আমরা দেখবো এটার ব্যাখ্যাটা হলো এরকম যে স্নায়ুকোষে মোটামুটি যেটি নিউরন থাকে, নিউরনের ডেনড্রাইটে অগ্রপ্রান্তে উদ্দীপনা গৃহীত হয়, একগুচ্ছ রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার ফলে তড়িৎস্পন্দন ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয়। তার জন্য স্নায়ুস্পন্দন ডেনড্রাইটিক থেকে স্নায়ুকোষ কোষ দিয়ে পরিবাহিত হয়, তারপর সেটা অ্যাকশন বলে পরিবাহিত হয়ে প্রান্তে পৌঁছায়। এইটাই ব্যাখ্যা আমরা চাইছিলাম, ঠিক আছে? আশা করি এটার ব্যাখ্যা তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু সব কিছু কোশ্চেনের পার্সপেক্টিভ হিসাবে দেখাচ্ছি, যেগুলো অ্যাকচুয়ালি কোশ্চেন এসেছিলো। সিলেক্ট দ্য ইনকারেক্ট পেয়ার, এটার বাংলা কি ট্রান্সলেট করবো? ইনকারেক্ট পেয়ারটাকে সিলেক্ট করতে প্রাইমারি কনজিউমার হিসেবে সেকেন্ড ট্রপিক লেভেল ঠিক আছে, অটোট্রপিক ফার্স্ট ট্রপিক লেভেল ঠিক আছে। যারা সবজি হয়ে থাকে, অ্যাকচুয়ালি যারা সবজি তারাও তো আমাদের অটোট্রপিক হয়ে থাকে, তাই না? হ্যাঁ, আর স্মল কার্নিভোরাস থার্ড ট্রপিক লেভেল ঠিক আছে, সেই প্রাইমারি কনজিউমার সেকেন্ড ট্রপিক ঠিক আছে, বাট ব্যাকটেরিয়া ফোর্থ ট্রপিক বলা যেতে পারে না, ব্যাকটেরিয়া ফোর্থ ট্রপিকের মধ্যে পড়ে না। যাই হোক, আরআরবি এলবিতে এসছে 25/11/2024 সেকেন্ড শিফটে এসছে। তার পরের স্লাইডে চলে যায়, বলা 24-এরটা, ইন দ্য ফুড ভ্যাকুলস of the which organism complex substances are broken down into the simpler ones which then diffuse into the cytoplasm। যে জীবের খাদ্য মোটামুটি ব্যাপন মানে কোষের সাইটোপ্লাজমের মধ্যে গৃহীত হয়, কোন সাইটোপ্লাজমের মধ্যে গৃহীত হয়, যার ক্ষেত্রে সাবস্টেন্স ব্রোকেন ডাউন ইন্টু সিম্পলার ওয়ান্স, মানে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র হিসাবে, তাকে বলা হয় লাইকেন, প্যারামেস, প্লাজমোডিয়াম, অ্যামিবা না তো অ্যান্সার হবে অ্যামিবা। অ্যামিবা এক ধরনের এককোষী উদ্ভিদ, তার ক্ষেত্রে অ্যাকচুয়ালি খাবার মোটামুটি সাইটোপ্লাজমে গৃহীত হয় অনেক অনেক ছোটো ছোটো আকারে। 28/11/2024 এসছে ফার্স্ট শিফটে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। 25-এরটা বলা হয় ম্যালেরিয়াল প্যারাসাইট স্টার্ট হুইচ অফ দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ম্যালেরিয়াল প্রজাতি কোন ধরনের অযৌনিক, বলা হয় যে অযৌনিক প্রজনন প্রদর্শন করে, বাইনারি ফিশন হয় না, রিজেনারেশন হয় না। বাইনারি ফিশন এ তো হবেই না, বাইনারি ফিশন কার হয় এখানে? লিসম্যানিয়া। বার্ডিং তো হাইড্রা, রিজেনারেশন ও হাইড্রেশন লিখেছি আমি, যাই হোক, রিজেনারেশন ও হাইড্রা হয়, পুনরুৎপাদন যেটাকে বলা হয়, রিজেনারেশন হাইড্রার হয়। আর মাল্টিপল ফিশন হয়ে থাকে কার? ম্যালেরিয়া। এটা 29/11/2024 এসে সেকেন্ড শিফটে এসছে। যাই হোক, এর ব্যাখ্যা আমরা দেখে নেবো যে ওই ম্যালেরিয়ার ক্ষেত্রে কি হয়, ওই যে ম্যালেরিয়া পরজীবী, যেটা অ্যাকচুয়ালি প্লাজমোডিয়ামের মাধ্যম মতো ক্ষেত্রে মাল্টিপল ডিভিশন হয়ে থাকে। ইস্টার দিয়ে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড থাকে, যেটা মোটামুটি আরও বৃদ্ধি পেয়ে অপত্যজীব তৈরি, অপত্যকে ইস্টার দিয়ে কতগুলো ক্ষুদ্র কোরক উৎপন্ন হয়। এটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। ওই যে বার্ডিং পদ্ধতির মাধ্যমে ইস্টার দিয়ে সম্পন্ন হয়ে থাকে, ইস্টার দিয়ে বার্ডিং পদ্ধতির মাধ্যমে এটা হয়ে থাকে, ইস্টার দেহে মোটামুটি এই বার্ডিং পদ্ধতির মাধ্যমেও সম্পন্ন হয়ে থাকে। ব্যাখ্যাটা এরমভাবে দেওয়া উচিত ছিল। যাই হোক, তো এর আগে তাহলে ওই যেটা অ্যাকচুয়ালি হলো হাইড্রা আর যেটা প্ল্যানেরিয়া, ওর ক্ষেত্রে খণ্ডিভবনটা আরে এটা কি বলেছিলাম? হাইড্রা আর
প্ল্যানেরিয়া, হ্যাঁ হাইড্রা আর প্ল্যানেরিয়ার ক্ষেত্রে মোটামুটি রিজেনারেশন হয়, আর যেটা ফ্র্যাগমেন্টেশন স্পাইরোগাইরা, এটা তো হয়ে থাকে স্পাইরোগাইরা। ঠিক আছে, তো মোটামুটি আমি আমার 25টা কোশ্চেনের যে এটা কমপ্লিট করলাম, এর মাধ্যমে আমরা বায়োলজি টোটাল 75 কোশ্চেন কমপ্লিট করে ফেললাম। কিন্তু আমরা মোর দ্যান 200-এর উপরে কোশ্চেন কমপ্লিট করবো, বিভিন্ন কোশ্চেন মানে পরীক্ষা থেকে 200 কি তার উপরে আরও বেশি কোশ্চেন কমপ্লিট করব। এবং যেটা কিন্তু তোমাদের কাছে এই আপকামিং রেলওয়ে গ্রুপ ডির জন্য ওয়ান অফ দ্য বেস্ট ভিডিওর সিরিজ হতে চলেছে এইটা। কারণ আমি এতদিন যে টেক্সটগুলো পড়াচ্ছিলাম তার এবারে টোটাল ফাউন্ডেশনটা, যেহেতু ওটা ছিল টেক্সট পড়িয়ে ফাউন্ডেশন তৈরি করা, তার উপরে এবারে আমি বেস করে কোশ্চেন্সগুলোকে নিয়ে ডিসকাশন করবো। এখনও অনেক কিছু বাকি আছে আনার আপডেট, সুতরাং সঙ্গে থাকো এবং অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এর যাবতীয় পিডিএফ আমি আমার টেলিগ্রামে পেয়ে যাবে তোমরা। আপাতত ভিডিও এই পর্যন্ত, থ্যাংক ইউ।